ওকে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টটা তোমরা জানো, এটা যারা অনার্স পড়ে তাদের থার্ড ইয়ার আছে, আর যারা প্রিলি পড়ে অনার্স না পড়ে ফার্স্ট কোর্স করে আসছো তাদের মাস্টার্স প্রিলিতে আছে। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এখান থেকে প্রতি বছর ম্যাথ আসে। চ্যাপ্টারটার নাম হলো অ্যান ইন্ট্রোডাকশন টু কস্ট টার্মস অ্যান্ড পারপোজ, এটা হলো অনার্সে। আর তোমাদের নাম হলো মাস্টার্স প্রিলিতে যারা আছো কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন। সাজেশন 10-এর প্রশ্নটার দিকে সবাই তাকাও, আমি প্রথমে প্রশ্নটা একটু বুঝাচ্ছি। এটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে থার্ড ইয়ারে 2015 সালে আসছিল। দ্য ফলোইং ইনফরমেশন ইজ অবটেইন ফ্রম দ্য কস্ট রেকর্ড অফ এবিসি কোম্পানি ম্যানুফ্যাকচারিং। অর্থাৎ নিচে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো এবিসি ম্যানুফ্যাকচারিং নামে একটা প্রতিষ্ঠান থেকে নেওয়া হয়েছে, যেখানে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট 3 লাখ টাকা দেওয়া আছে। ক্লোজিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস 42,000 টাকা, কস্ট অফ ফিনিশ গুডস আছে 2,30,000, ওয়ার্কিং প্রোগ্রেস ক্লোজিং 20,000। Factory overhead was applied 30% of total manufacturing cost and direct labor cost was 15% of factory overhead. এটার অর্থ হলো ফ্যাক্টরি ওভারহেড যেটা ফ্যাক্টরি ওভারহেড ধরতে হবে, অ্যাপ্লাইড মানি ফ্যাক্টরি ওভারহেড ধরতে হবে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট যত আছে। তাহলে আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট কত আছে? 3 লাখ না, সেটার 30% ধরতে হবে। অ্যান্ড ডিরেক্ট লেবার কস্ট আর 15% অফ ফ্যাক্টরি ওভারহেড, এবং ডিরেক্ট লেবার কস্ট ধরতে হবে যে ফ্যাক্টরি ওভারহেড 30% ধরার পরে বের হবে সে 30%-এর উপরে 15%। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্সেস 45,000, টোটাল সেলস ডিউরিং দ্য পিরিয়ড ওয়াজ টাকা 3,10,000। তাদের প্রশাসনিক খরচ, অ্যাডমিনিস্ট্রেটিভ মানে হলো প্রশাসনিক, অ্যান্ড সেলিং মানে বিক্রয়। প্রশাসনিক ও বিক্রয় খরচ 45,000 এবং তাদের মোট বিক্রয়ের পরিমাণ 3,10,000। এটাই ছিল প্রশ্নের ইনফরমেশন। করতে বলছে কি দেখো, প্রিপেয়ার এ কস্ট শিট ফ্রম দ্য অ্যাবাভ ইনফরমেশন, অর্থাৎ উপরের যে ইনফরমেশনগুলো আছে সেখান থেকে একটা কস্ট শিট করতে বলছে। তো আমরা যথারীতি উপরে কোম্পানির নাম লিখব সমাধান করার সময়। এবিসি ম্যানুফ্যাকচারিং কোম্পানি কস্ট শিট ফর দ্য পিরিয়ড 2015, 2টা টাকার ঘর দিলাম, অ্যাকাউন্টস টাইটেল 2 টাকা টাকা। তার মধ্যে প্রথমে আমাকে ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজড যেটা খেয়াল করো, এই ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজটা বের করে আনতে হবে। আমাদের প্রশ্নের ভিতরে কিন্তু কোথাও ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজ নাই, বুঝতে পারছো? তো এই ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজটা তোমাকে ওয়ার্কিং করে ক্যালকুলেশন অফ ম্যাটেরিয়াল ইউজ বা ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজ বের করে নিতে হবে। তার মানে সমাধান করতে হলে ওয়ার্কিংটা একটু আগে করে নিতে হবে, নাইলে করা যাবে না। তাহলে ক্যালকুলেশন অফ ম্যাটেরিয়াল ইউজটার দিকে তাকাও, সবার শেষে আছে পিডিএফের মধ্যে। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট যেটা 3 লাখ, সেটা থেকে ফ্যাক্টরি ওভারহেড মাইনাস করব। এখন ফ্যাক্টরি ওভারহেড তো প্রশ্নে নাই, প্রশ্নে কিন্তু এটা বলছে যে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট যত টাকা তার 30%, তার মানে 3 লাখের 30% 90,000 যেটা, সেটা হবে ফ্যাক্টরি ওভারহেড। 3 লাখ থেকে ওই 90,000 মাইনাস করলে যেটা বের হবে সেটা নাম হলো প্রাইম কস্ট। কারণ আমরা জানি প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে ম্যানুফ্যাকচারিং কস্ট হয়, আর ম্যানুফ্যাকচারিং কস্ট থেকে ফ্যাক্টরি ওভারহেড মাইনাস করলে তাইলে প্রাইম কস্ট হবে 2,10,000। এই প্রাইম কস্ট থেকে আমরা যখন ডিরেক্ট লেবার মাইনাস করে দিব, এখন ডিরেক্ট লেবার তো প্রশ্ন নাই, বলছে ফ্যাক্টরি ওভারহেড যত বের হবে তার 15%। তাহলে 90,000 টাকা ফ্যাক্টরি ওভারহেড পাইছি, তার 15% যদি করো 13,500। 2,10,000 থেকে 13,500 মাইনাস করে দিলে ওই তোমার ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজ যেটা সেটা পাবা 1,96,500। অর্থাৎ এটা তোমাকে ব্যাক ক্যালকুলেশন করতে হচ্ছে। তাহলে আমরা ওইখান থেকে ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজটা ওয়ার্কিং থেকে নিয়ে আসলাম 1,66,500। এবার তার সাথেই আমরা এখন স্বাভাবিক নিয়মে চলবো। এতক্ষণ ওয়ার্কিংটা আমরা উল্টা নিয়মে চলছি, এখন স্বাভাবিকভাবে করব। ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজের সাথে ডিরেক্ট লেবার কস্ট যোগ করব 13,500, যেটা আমরা আগে বের করে রাখছি ওয়ার্কিংয়ের মধ্যে, সেটা এখানে যোগ করে দিলেই তুমি পেয়ে যাবা প্রাইম কস্ট 2,10,000। এটার সাথে ফ্যাক্টরি ওভারহেড সেটাও তো তোমরা বের করছো, 30% করে 90,000। এই ফ্যাক্টরি ওভারহেড যখন যোগ করে দিবা তখন তুমি পেয়ে যাবা ওয়ার্ক কস্ট অথবা টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট 3 লাখ। দেখো ওই 3 লাখ কিন্তু তোমার প্রশ্নে যে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট আসে সেটার সাথে মিলে গেছে। এটার সাথে আমরা অ্যাড করব বিগিনিং ওয়ার্কিং প্রোগ্রেস, প্রশ্নের ভিতরে নাই সেজন্য ডট ডট দিবা। এরপরে ইন্ডিং ওয়ার্কিং প্রোগ্রেস মাইনাস করব, প্রশ্নের ভিতরে ইন্ডিং ওয়ার্কিং প্রোগ্রেস দেওয়া আছে। দেখো ওয়ার্কিং প্রোগ্রেস লিখে ব্র্যাকেটে ক্লোজিং বলা আছে 20,000, এটাই হবে ইন্ডিং। তো সেই 20,000 যদি তুমি মাইনাস করো তোমার 2,80,000 বের হবে, সেটা হবে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। এটার সাথে অ্যাড করব বিগিনিং ফিনিশ গুডস। তো বিগিনিং ফিনিশ গুডস যেহেতু প্রশ্নে নাই ডট ডট দিলাম, 2,80,000 সাথে ডট ডট মানে 0 যোগ করলে 2,80,000 হবে।
সেখান থেকে মাইনাস করব লেস ইন্ডিং ফিনিশ গুডস। এখন তুমি প্রশ্নের মধ্যে দেখো ইন্ডিং ফিনিশ গুডস কিন্তু দেওয়া আছে। এই যে ফিনিশ গুডসের মধ্যে ইন্ডিংটা সবাই একটু খেয়াল করো, ইন্ডিংটা কত টাকা আছে একটু বলো তো দেখি। ইন্ডিং ফিনিশ গুডস 42,000 পাইছ? একদম ক্লোজিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস নামে প্রশ্নের দ্বিতীয় লাইনে তাকাও। ক্লোজিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস 42,000 প্রশ্নের দ্বিতীয় লাইনে, সেটাই হবে তোমার ইন্ডিং ফিনিশ গুডস। সেটা যদি মাইনাস করে দাও যথারীতি কস্ট অফ গুডস সোল্ড পাবো। কস্ট অফ গুডস সোল্ডের সাথে আমরা জানি যে কমার্শিয়াল এক্সপেন্সেসগুলো যদি যোগ করি, এখন কমার্শিয়াল এক্সপেন্সেস বলতে কোনগুলো? অ্যাডমিনিস্ট্রেটিভ, সেলিং, ডিস্ট্রিবিউশন, এই ধরনের খরচগুলোকে কমার্শিয়াল এক্সপেন্সেস বলে। তো সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং 45,000 আছে প্রশ্নে, সেটা যদি যোগ করে দিই আমরা টোটাল কস্ট অথবা কস্ট অফ সেলস পেয়ে যাব 2,83,000। এখন তুমি দেখো এই প্রশ্নে কিন্তু সেলিং প্রাইস দেওয়া আছে। প্রশ্নের একদম শেষ লাইনে বলা আছে টোটাল সেলস ডিউরিং দ্য পিরিয়ড ওয়াজ 3,10,000। এই যে 3,10,000 দেওয়া আছে সেলিং প্রাইস, সেলিং প্রাইস যখন দেওয়া থাকবে তোমার কস্ট এবং সেলিং প্রাইসের যে পার্থক্য সেটা হবে প্রফিট। তাহলে তুমি একটু ফাঁক করে মানে মাঝখানে টোটাল কস্টের মাঝখানে একটু জায়গা রেখে নিচে সেলিং প্রাইসটা 3,10,000 লিখলা। এখন 3,10,000 সেলস আর সেটার কস্ট হলো 2,83,000, অর্থাৎ যে পণ্যটা তুমি উৎপাদন করছো সেটার ব্যয় হয়েছে 2,83,000 এবং সেই পণ্য বা প্রোডাক্টটা বিক্রি করছো 3,10,000 দিয়ে, তাইলে তোমার প্রফিট হয়েছে। তো 3,10,000 থেকে কস্ট 2,83,000 মাইনাস করলে 27,000 পাবা, এটাই হবে প্রফিট। এবং এই প্রফিট লেখার সময় ব্র্যাকেটে লিখবা বিএফ মানে ব্যালেন্সিং ফিগার। অ্যাড করে যে প্রফিটটা বের হবে এটা আসলে টোটাল কস্ট এবং সেলস প্রাইসের যে পার্থক্য সেটা। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো, আর যদি প্রশ্ন না থাকে সবাই 10 থেকে 12 মিনিটের ভিতরে করে দিবা, আমি নতুন অঙ্কে যাবো এরপরে। কারো প্রশ্ন আছে?